গল্প আধারের দীপশিখা। আরেকটা বিষণ্ণ বিকেল পেরিয়ে সন্ধ্যা ছুঁই ছুঁই। কর্মব্যস্ত দিন শেষে আবারও পড়ার টেবিলে বসতে কার ভালো লাগে। কিন্তু সেই ঠিক সন্ধ্যায় হাজির হবেন উনি। পড়াতে তাকে হবেই। কেন ভাই, একদিন না আসলে কি দুনিয়া উল্টে যায় শুনি। মুখে বাম হাতটা চেপে মলিন বদনে ডান হাতের সাহায্যে টিক চিহ্ন ভরাট করে চলে এসেছে। হঠাৎ মোবাইলে ঢং করে নোটিফিকেশন আসতেই হাতটা ছুটে যেতে চাইল টেবিলটার ওই প্রান্ত থাকা ফোনটা ধরতে। অমনি একটা কলম এসে জোরসে পড়লো মিমের হাতের উপর। ঠাস করে শব্দ হলো। মিমের মনে হলো হাড় বুঝি একটা ফেটেই গেল। বাড়িটা খুব জোরেই পড়েছে। ব্যথায় এখনই কান্না চলে আসছে চাইছে, কিন্তু সে উপায় আছে? সামনে জম বসে আছে, সে তো মোবাইলটা ওর থেকে ক্রোক করে নিয়েছে, এখন আবার ফোনে হাত দিতেও দেবে না। সে ছলছল চোখে একবার চাইলো সেই শক্ত চোখ মুখের মালিকের দিকে। তার দিকে তাকিয়ে আছে ক্ষুদ্র দৃষ্টিতে বলছে, আমি সামনে বসে আছি আর তুমি ফোন ধরতে যাও কোন সুখে। পাগলে কামড়েছে। চুপচাপ মাথা নিচু করে আবার টিক চিহ্ন পূরণ করতে লাগলো মিম। মেলে রাখা বেইলিয়ান লাভ শট প্র্যাকটিস অফ সার্জারি বইটা বন্ধ করে একপাশে রেখে মিমের ফোনটা হাতে নিল। পাওয়ার বাটনে চাপ দিতেই দেখলো একের পর এক কমেন্টের নোটিফিকেশন। সারাদিন কি সব ভিজে লিখিস তুই? তোর এসব অখাদ্য পরে কে শুনি। অভিমান হয় মিমের। কত কষ্ট করে এক একটা গল্পের পেছনে মিম, আর সেগুলো তো কোনো সময় পড়বেই না, আর তারপরে আজে বাজে কথা বলবে লেখা নিয়ে। তোমার কি? তোমাকে কি কখনো পড়তে বলেছি আমি? তুমি কি রে? আমি এখন তোর স্যার, সেটা জানিস না? স্যারের সাথে তুমি করে কে কথা বলে? চোখ নামায় মিম। সরি স্যার। সারাদিন বইয়ের পাতায় চোখ না রেখে গল্পের রাজ্যে ভেসে বেড়াস। এভাবে চললে মেডিকেলে কেন 7 কলেজেও নাম উঠবে না তোর। তখন চারদিকে ঝড় উঠবে বদনামের। পাড়ার মোড়ে মোড়ে মাইক বাজবে, শব্দ কাঁপাবে দুপুরের অলস হাওয়া। টেলিভিশনের হেডলাইনে দগদগে অক্ষরে ছাপা হবে। পত্রিকার প্রথম পাতায় রঙিন বোল্ড অক্ষরে ঝলসে উঠবে খবর। ডিএমসির ছাত্রের কাছে পড়েও কোথাও চান্স পেল না বিকারুননিসার মেয়েটা। তারপর একটিমাত্র শিরোনামে ধসে পড়বে সম্মান আর আমি। ভাতে মারা পড়বে আমার বন্ধুরা আর বন্ধুদের ক্রোধে। সেই বদনামের আগুনে তাদের হাতে মারা পড়ব এই আমি। এই তো চাস নাকি? মুখে কিছু না বললেও মনে মনে ঠিক ভেঙচি কাটে মিম। তারপর উত্তরপত্রটা এগিয়ে দিয়ে সাদিবের সামনে। সাদিব সেটা মিলে দেখে বলে, এই তোকে বিকারুননিসাতে চান্স দিয়েছিল কে রে? মাথা ভর্তি গোবর। একটা প্রশ্নের উত্তরও দিতে পারিস না ঠিক মতো, কোনো কথা ঠিক মতো বুঝিস না, আবার শুনতেও চাস না। ভাই অভিযোগের সুরে ন্যাকা কণ্ঠে বলে মিম। আমি তোর কোন জন্মের ভাই? হ্যাঁ, যেই জন্মে ছিলাম সেই কাল কেটে এখন আমি আর কারো ভাই নেই, বুঝেছিস? তুমি যে সবসময় আমাকে তুই করে বলো, সেখানে টিচার স্টুডেন্ট আর ম্যানার্স নষ্ট হয় না। সম্মান শুধু শিক্ষকদের কাছে, স্টুডেন্টেরই নাই। ও এতদিন একটা ভালো কথা বলেছিস, আয় তোকে একটা পাপ্পি দিই। চোখ উল্টে তাকায় মিম। সি। তারপর মিম হাত উঁচিয়ে দেখালো, দেখো কতটা জোরে মেরেছ। সাদিব হাতটা বাড়িয়ে ধরে। আসলে ধবধবে হাতের শিরাটা ফুলে উঠেছে একেবারে। সে এবার শান্ত হয়, শীতল চোখে তাকায়। ইয়ার্কি করে বেশ জোরে মেরে দিয়েছে তাকে। সাদিব ডাক দেয়, ও মেজমা এদিকে এসো তো। কিছুক্ষণের মধ্যেই নাস্তার ট্রে নিয়ে রুমে ঢোকেন মিমের আম্মু আশরাফি আঞ্জুম। বড় ভাসুরের বড় ছেলে সাদিব। কিছুদিন পর মেডিকেলে ভর্তি পরীক্ষা মিমের। কোচিংয়ে ছোটাছুটিতে সময় নষ্ট না করে ঘরের পাশে যখন ডিএমসিয়ান আছে, তাই তার কাছে পড়তে দেওয়া হয়েছে মিমকে। আর সাদিব নিজেই চাইল মিমের টিউশনি করাতে। সেই এসে বলল, তোমার মেয়েকে কয়েক মাসের জন্য ধার দাও, মেডিকেলে ভর্তি করিয়ে দিই। তাই তো চোখ বন্ধ করে রাজি হয়ে গেলেন আঞ্জুম। ওই মেজমা কিরে,
আমি কি এখনো তোর মেজমা আছি? বলতে গেলে এখনো তাই আছো। যাক, তোমার মেয়েকে মেরেছি, বরফ আছে, দিয়ে যাও তো। যা বাবা, সাহস দেখেছো ছেলের? আমার মেয়েকে মেরে আমার কাছে বরফ চা হচ্ছে। সে সাহস তোমরাই সেদে সেদে দিয়েছি বলেই আমার অবুঝ মেয়েটাকে মারবি? হু, কি ভারী অবুঝ মেয়ে তোমার। সারাদিন কী সব গল্প পোস্ট করে, সে খবর আছে তোমার কাছে? দেখলে বুঝতে, জগৎ সংসারের সব কিছু বেটে খেয়ে ফেলেছে তোমার মেয়ে। এ পর্যন্ত কয়টা বাচ্চা কাচ্চা পালছে, কয়বার বিয়ে করছে, সে খবর রেখেছ কখনো? চোখ ছোট ছোট করে কপাল কুঞ্চিত করে তাকায় মিম। সাদিপ ওকে দেখিয়ে বলে, দেখো দেখো কেমন করে তাকাই, মনে হচ্ছে চোখ দিয়েই খেয়ে ফেলবে। ভাবছি তোমার মেয়েকে আর পড়াতে আসবো না। পড়ালেখায় কোনো মনোযোগ নেই, সারাদিন ফোন। এর থেকে ভালো শ্বশুর বাড়িতে পাঠিয়ে দাও। স্বামীর ঘাগুতো খাবে আর পড়বে, সেই ভালো বলেছিস বাবা। আমিও আর পারি না ওকে নিয়ে, ফোনটা তো সরাতেই পারি না। সাপের মতো ফোঁস করবে তখন। তার থেকে ভালো স্বামীর বাড়ি পাঠিয়ে দিই, দেখি সে সোজা করতে পারে কিনা। কি বলছো ভেবে বলছো তো? ঠিকঠাক মতো বলো, পাঠিয়ে দেবে? ব্যবস্থা করব। তখন আবার ফিরিয়ে নিতে চাইবে না তো? ওদের কথা শুনে মাথা ঘুরে মিমির। কী সব যাতা কথা মা, মাথা নষ্ট হয়েছে তোমার? আমি ভুলেও কোথাও যাব না। এই যে আমি পড়ছি দেখছো, যাও এখন পড়তে দাও। বরফ লাগবে না, তুমি যাও। মেজমা চলে যেতে নিলে সাদিপ বলে ওঠে, কাউকে দিয়ে বরফটা পাঠিয়ে দিও। মিমের ভাই জিম এসে সিরামিক বলে আইস কিউবগুলো দিয়ে যায়। সাদিপ মিমের ওড়নায় এক প্রান্ত তুলে নেয়, সেখানটাতে আইস কিউব পেঁচিয়ে হাতে এগিয়ে ধরতে গেলেই হাত ঝাড়া দেয় মিম। সাদিপ একেবারে গায়ের দিকে হেলে এসে জোর করে হাতটা ধরে, তারপর বরফ লাগাতে থাকে। মিম রাগী স্বরে বলে, মারার সময় মনে থাকে না? এখন আবার আহ্লাদ দেখায়। মুখটা একদম মিমের কানের কাছে এনে ধিমি স্বরে বলে, মারবো আমি, মলমও লাগাবো আমি, আমার সে অধিকার আছে। তোমার কোনো সমস্যা? ছাড়ো তো হাতটা। বড় একটা নিঃশ্বাস ছেড়ে বলে, কোনো কথা ঠিক মতো শুনিস না, আবার বুঝতেও চাস না। বুঝবো না আমি? তুমি বোঝাও কখনো? এত ভেঙে বোঝাতে হবে কেন? কারণ আমি গাধি স্টুডেন্ট, তাই। চশমাটা চোখ জোড়া দিয়ে খুব গভীরভাবে চেয়ে থাকে সাদিপ। অনেকক্ষণ মিমের অবস্থা কাহিল হয়। উনি এভাবে কেন তাকিয়ে, ঘন চোখের পাপড়ি পিট পিট করতে করতে ওদিকে তাকায়। সাদিপ চোখ নামিয়ে নেয়, আর একটা ওএমআর শিট এগিয়ে দেয়, সাথে প্রশ্ন। বইটা পুনরায় মেলে নেয় চোখের সামনে, আর তাকায় না মিমের দিকে। মিমও চুপচাপ বৃত্ত ভরাট করতে থাকে। চলবে?